গল্পের নাম রাগে অনুরাগে। লেখিকা সুহাসিনী ফাতেহা। পর্ব ৬। কি, তুই ফারাজ স্যারকে চুমু দিয়ে লিপস্টিক লাগিয়ে দিয়েছিস? আমি তো ভাবছি তুই লিপস্টিক সব চেটেপুটে খেয়ে ফেলছিস। লজ্জায় তিতলির মুখখানা লাল নীল হয়ে গেল। এমন কিছু হয়ে যাবে আসলে সেও ভাবেনি। এখন ওই লোকের সামনে সে কিভাবে যাবে? যেমন ভয় পাচ্ছে তেমন লজ্জা মাখা মুখ নিয়ে বলল, আমি ইচ্ছে করি দিনাই, বিশ্বাস কর। ফাইল নিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম আর ওই ভাল্লুক কোথায় থেকে সামনে এসে পড়ল। স্মৃতি পাশ থেকে হতাশ ভঙ্গিতে বলল, তুই সবসময় শুধু ফারাজ স্যারের সাথে ধাক্কা খেয়ে অঘটন করিস। স্যারের থেকে পালিয়ে আসলি কিভাবে? তোকে থাপ্পড় দেয়নি কয়টা? তিতলি হেসে হেসে বলল, কোনো দয়ালু লোকের খুব দয়া হয়েছিল আমার উপর। তখন ভাল্লুকের কাছে কল দেয়, আর আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি। নিধি তিতলির পিঠে সামান্য থাপ্পড় দিয়ে বলল, এবার তো মনে হচ্ছে তোর বুদ্ধিশুদ্ধি হইতেছে বেষ্টু। ফারাজ স্যারের চোখ ফাঁকি দিয়ে আসতে পারলি তুই তো স্যারের থেকেও জিনিয়াস বেইবি। জিনিয়াস না হলে কি উনার মন পাব গো? তিতলির কথার ভেতরেই বাসের ভেতরে ফুল ভলিউমে গান বেজে উঠল। হুলা 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 তু হ্যায় মেরি ফ্যান্টাসি। গানের আওয়াজে ওদের কথার সেখানেই ইতি ঘটে। বাসের সব মেয়েরা গানের সাথে তাল মিলিয়ে গাইতে থাকে। দীর্ঘ ১ ঘণ্টা পর অবশেষে বাস এসে থামল নন্দন পার্কের উঁচু রাস্তার সামনে। ড্রাইভার নেমে দরজা খুলে দিতেই এক এক করে সব স্টুডেন্ট বের হল। মেয়েদের বাস পেছনে ছিল, তাই ছেলেরা ও টিচাররা আগে এসে গেছে। তিতলি নেমে সব অবাক চোখে দেখতে থাকে। নন্দন পার্কের বিশাল লোহার গেইটটা চোখের সামনে পড়তেই তিতলির মনে এক অন্যরকম ভালোলাগা কাজ করল। গেইটার মাথায় বড় বড় অক্ষরে লেখা, ন্যান্ডন পার্ক, ওয়েলকাম ঘি। সব স্টুডেন্টদের ভিড়ে হাঁটার জায়গাটুকু পাওয়া যাচ্ছে না। নিধি তিতলির হাত ধরে রেখেছে, ভিড়ের মাঝে আবার যেন হারিয়ে না যায়। ভাইকে ও দেখছে না, ভাল্লুককে ও দেখছে না। তিতলি খুশি মনে নিধিকে বলল, দারুণ মজা হবে রে, কি সুন্দর। আমি পিক তোলার জন্য এসেছি। তিতলি নেচে নেচে বলল, আগে ভেতরে চল। ওরা সবাই ভেতরে গেল। ভেতরে যেতেই তুষার বোনকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, বাসে কোনো সমস্যা হয়নি তো তোর? না ভাইয়া, খুব ভালো লেগেছে। নিধি তুষারের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কি অ্যাটিটিউড বোনকে বলছে, তাকে একটু বললে কি হতো? সে অন্যদিকে তাকিয়ে রইল। তুষার এটা দেখে ও না দেখার মতো ভান করে বোনকে বলল, সাবধানে হাঁটবি, কোথায় ও উঠতে মন চাইলে আমাকে এসে বলবি। আমি এখানে আছি। ওকে ভাইয়া। তুষার বোনের হাবভাব জানে, মুখে বললেও পরে ভুলে যায়। তাই নিধির উদ্দেশ্য বলল, নিধি তিতলিকে একটু দেখে রেখো কেমন? তিতলি বলল, আচ্ছা ভাইয়া। তুষার উত্তর শুনে ওদিকে চলে গেল। ওরা বান্ধবীরা মিলে রাইডস এর দিকে গেল। তিতলি দেখল অয়ন ক্যামেরা দিয়ে সব ভিডিও করছে। মূলত অয়ন একজন ফটোগ্রাফার ও বটে। তিতলির খুব ইচ্ছে হলো এখানে দাঁড়িয়ে কয়টা পিক নিবে, তাই অয়নকে বলল, অয়ন ভাইয়া, আমাদের কয়টা পিক তুলে দাও। তিতলির কথা শুনে অয়ন হেসে বলল, অবশ্যই তুলে দিব, তোমরা দাঁড়াও। তিতলি নিধি দুজনে খুশি হয়ে রাইডসের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইলে পিক তুলতে থাকল। অয়ন পিক তুলতে তুলতে বলল, অনেক সুন্দর এসেছে পিকগুলো। ওদিকে দাঁড়াও এবার। তিতলি একা গিয়ে নাগরদোলায়ের পাশে দাঁড়াল। অয়ন বিভিন্ন নিয়মে পিক তুলতে ব্যস্ত হয়ে গেল। আর এই দৃশ্যটাই দূর থেকে দেখতে পেল একজন যুবক। দেখেই কপাল কুঁচকে আরও সরু চাহনিতে চেয়ে বিড়বিড় করে বলল, পিক তোলা বের করব আগে শুধু হাতের কাছে একবার পায়। তৎক্ষণাৎ মোবাইল বের করে অয়নকে কল দিয়ে অন্যদিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলল। অয়নের ফোন বেজে উঠলে প্যাকেট থেকে ফোন বের করে ফারাজ ভাই কি নাম দেখে সাথে সাথেই রিসিভ করে বলল, হ্যালো ভাই। কিছু বলবেন? তোকে সবখানে খুঁজছি। গেইটের দিকে আয়। এক্ষুনি আসছি ভাই। অয়ন তিতলি নিধিকে বলল। ফারাজ ভাই কল দিয়ে বলল ওদিকে যেতে, পরে বেশি করে তুলে দিব, এখন যায়। তিতলি মুখ ভেঙচি কাটল। ফারাজ ভাই, ফারাজ ভাই, থাম। তখন সিয়াম কোথায় থেকে হাজির হল। তিতলির সাথে ঝগড়া করার উদ্দেশ্য বলল, কিরে ভুটকি, তোরে তো এখন কার্টুনের শাকচুন্নিদের মতো লাগতেছে। তিতলি রেগে গিয়ে সিয়ামের চুল টেনে ধরে বলল, পের্থ সর, এখানে কি তুই? ছেলেদের কাছে যা।
আরে এত চেতি যাস কেন? তিতলি সিয়ামের চুল আরও জোরে টেনে ধরে বলল। চেতলে এমনভাবে চেতি যারা ঠান্ডা করতে আসে তারাও চেতে যায়, বুঝলি, এবার যা। সিয়াম মুখ বেঞ্চি কেটে চলে গেল। তিতলি, নিধি, প্রিমা, স্মৃতি ওরা হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গায় চলে গেল। তিতলি সহসা খুশিতে লাফিয়ে বলল, নিধিরে দেখ না কি সুন্দর লাগছে কৃষ্ণচূড়া গাছটা। চল ওদিকে যায়। নিধি, প্রিমা ওরা সবাই তাকাল। আসলেই লাল লাল কৃষ্ণচূড়া ফুলের গাছটা যেন পুরো পার্কের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু ওটা একটু নিরিবিলি জায়গায়। নিধি চিন্তার সুরে বলল, ওদিকে গেলে যদি কোনো সমস্যা হয়? তিতলি ওখানে যাবে মানে যাবে। তাই ওদের সাহস দিল। যেন সে কত সাহসী মেয়ে অমন করে বলল, চল না, কোনো সমস্যা হবে না, আমি আছি তো। শেষ পর্যন্ত ওরা সবাই তিতলির কথায় সায় জানাল। কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দাঁড়াল। গাছটার উচ্চতা ভীষণ লম্বা হওয়ায় একটা ঢাল ও ওদের নাগালে নেই। তিতলি অনেক চেষ্টা করেও নিতে না পেরে সর্বশেষে বলল, আমি গাছে উঠি। নিধি চেঁচিয়ে বলল, কি হো? গাছে উঠবি মানে কি? আমি তো গাছে উঠতে পারি, প্রথম ঢালে উঠে ফুল নিয়ে আসি। না না বইন, গাছে উঠার দরকার নাই। আর তুষার ভাইয়া জানলে তো তোকে আর জীবনে ও কোথায়ও যেতে দিবে না। ভাইয়া কি এখানে আছে নাকি? তোকে আমি শেষবারের মতো বলছি, তিতলি, এখান থেকে চল। তিতলি জেদ ধরে বলল, না, আমি গাছে উঠব। তিতলি শাড়িতে তা বুকের সাথে গুজে নিয়ে গাছে উঠার জন্য যায়। গাছ লম্বা হলেও চিকন, তাই তিতলির সমস্যা হয় না। তিতলি অনেক কষ্টে প্রথম ঢালে উঠে প্রথমে ঢালে বসল পা দুলিয়ে। ৩-৪টা ফুলের ঢাল ভেঙে নিচে ফেলল। ফারাজ খান ইমার্জেন্সি ফোন আসায় কথা বলতে বলতে এদিকে আসতেই চোখ পড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। আর উপরে একজন ঢালে বসে পা দুলিয়ে রেখে ঢাল ভাঙছে। যুবক ভালো করে তাকাতেই চিনতে অসুবিধা হয় না। সহসা ফোন রেখে আকাশম রাগ নিয়ে সেদিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎ প্রিমার ভয়ার্ত গলা ভেসে এল, তিতলি রে, ফারাজ স্যার আসছে এদিকে। আজকে তোর খবর আছে মনে হয়। তিতলি ভয়ে কেঁপে উঠে গাছের ঢালে বসা অবস্থায়। মনে মনে ভাবে, এই ভাল্লুক কি আমাকে আনন্দ করতে দিবে না? গাছ থেকে দুটো ফুলও নিতে দিবে না। মনে হয় তার আনন্দ দেখে হিংসা হয়, নিজে তো গম্ভীর মুখ নিয়ে হাঁটে, কোনো আনন্দ করতে জানে না, আবার আমাকেও কিছু করতে দেয় না। এখন কি করব? তিতলির ভাবনার মাঝেই গম্ভীর স্বর ভেসে এল, আপনারা এখানে কি করছেন? কণ্ঠসুরটা শুনে তিতলি ঢালে বসে মাথায় ঘোমটা টেনে পেছনের দিকে ফিরে যায়। নিধি, প্রিমা ওরা তো ভয়ে শেষ। কি বলবে স্যারকে? নিধি কোনোরকম বানিয়ে পেঁচিয়ে বলল, স্যার, আসলে আমরা একটু পিক তুলতে এসেছিলাম। ফারাজ আবার গাছের ঢালে বসে পেছনে মুখ করে বসে থাকা বেয়াদব মেয়েটার দিকে তাকাল। যুবক ভ্রুযুগল কুঁচকে রেখেছেন কৌতুকে। এই মেয়ে তো কোনো সাধারণ মেয়ে না। বনভোজনে এসে গাছে উঠে? আজকে শুধু নামুক, তারপর বাকি ব্যবস্থা করবে। ফারাজ রেগে গিয়ে বলল, এই মেয়ে নামও বলছি। তিতলি ভয়ে ঢাল আঁকড়ে ধরল। নিধি, প্রিমা, স্মৃতি ওরা স্যারকে কিছু বলার সাহস পায় না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ করছে। আগেই বলছিল গাছে উঠার দরকার নেই। এখন বুঝুক মজা। নিধি সাহস জুগিয়ে বলল, স্যার, আপনারা কি? আপনারাও তো এখানে যোগ দিয়েছেন। আপনারা ওদিকে যান, আমি ওকে নামাচ্ছি। নিধিরা স্যারের কথার উপর কথা বলার সাহস করতে পারে না। স্যারকে প্রচণ্ড সম্মান করে বিধায় অসহায় চোখে পেছন ফিরে ফিরে তিতলির দিকে চেয়ে যেতে থাকে। মনে মনে চাচ্ছে স্যার যেন তিতলিকে কিছু না করে। ফারাজ তিতলিকে এখনও নামতে না দেখে ধমক দিয়ে বলল, বেয়াদব, ওখানে কেন উঠছ? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, ফুল নিতে। এক্ষুনি নেমে আসো। তিতলি নামবে না। আগে এই ভাল্লুককে এখান থেকে যেতে হবে, তারপর সে নামবে। তাই সে বলল, আগে আপনি যান। যুবক কিছুক্ষণ চেয়ে থাকে মেয়েটার মুখখানার পানে। এই বেয়াদব মেয়ে কোনোদিন মানুষ হবে? ভেবে স্রেফ দাঁতে দাঁত চেপে বলল, তোমার ভাইকে ডাকব নাকি নিজে নেমে আসবে? তিতলি ভয় পেয়ে গেল। ভাইকে যদি ডাকে তাহলে ভাই আর কখনো কোথায়ও নিয়ে যাবে না। তাকে অনেক বকবে। আব্বু আম্মুকেও সব বলে দিবে। সে খুব কষ্ট পাবে। তাই বলল, না না, প্লিজ ভাইয়াকে ডাকবেন না। এই যে দেখুন নামতেছি।
আপনি চলে যান এখান থেকে, আমি নেমে তারপর ওখানে চলে যাব। বেশি কথা না বলে নামো। আমাকে অন্য ব্যবস্থা করতে বাধ্য করো না। তিতলি গাছ থেকে ভয়ে ভয়ে 5 পা নেমে লাফ দেয়। লাফ দেওয়ায় শাড়ি পেট থেকে অনেকটা সরে যায়। মেয়েটা সেটা বুঝতেই পারে না। ফারাজ এদিকে তাকিয়ে থাকায় চোখ দুটো আকস্মিকভাবে সেদিকে পড়ে। পর মুহূর্তেই চোখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফেল যুবক। তিতলি কিছুতেই বুঝতেই পারে না সেটা। গাছ থেকে নেমে ফারাজের দিকে না তাকিয়ে শাড়িটা এমনিতেই ঠিকঠাক করে পালাতে চাই। ফারাজের সামনে পড়তে মেয়েটার সে কি লজ্জা। আর সে তো ভাল্লুককে ইগনোর করে। যদি আবার আগের মতো হয়ে যায়। ফারাজ খান বেয়াদব মেয়েটাকে থামায় না। মনে মন বিড়বিড় করে আওড়ায়। পালিয়ে আর কতদূর যেতে পারবে। ফারাজ খানকে যেহেতু তুমি জ্বালিয়েছ, এবার তুমিও দেখবে ফারাজ খান কিভাবে তোমাকে জ্বালায়। মাইন্ড ইট। বনভোজনে পুরো সময়টা সবার ভালোই কাটল। নন্দন পার্কের সৌন্দর্য কলেজের সকল স্টুডেন্টের মন কেড়ে নেওয়ার মতো ছিল। সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত তিতলি পুরোটা সময় নিজের সবটুকু আনন্দ উজাড় করে উপভোগ করেছে বন্ধুবান্ধব নিয়ে। এখন সময় প্রায় সন্ধ্যা 7টা। অবশেষে নন্দন পার্ক থেকে বাড়ি ফিরছে তিতলি। বাড়িতে চলে আসলেও মনটা যেন ওখানেই পড়ে আছে। এই স্মৃতি সে কখনো ভুলবে না। তিতলিকে এতক্ষণ তুষার কিছু বলেনি। তিতলি যে গাছে উঠেছে ওই খবর তার কানেও এসেছে। বাড়ির গেট দিয়ে ঢুকার সময় বোনকে শাসনের সুরে একনাগারে বলল, তুই ওখানে গিয়ে গাছে উঠেছিস কেন? শাড়ি পরে কেউ গাছে উঠে কোনোদিন শুনছিস? যদি পরে গিয়ে হাত পা ভেঙে যেত তখন কি করতি? তুই কোনোদিন মানুষ হবি? হ্যাঁ? ভাইয়ের কথা শুনে তিতলি চোরা চোখে তাকাল। সত্যি তো সে গাছে উঠেছে। এখন কি ভাইয়ের কাছে স্বীকার করবে নাকি স্বীকার করবে না? না, স্বীকার করা যাবে না। পরে তাকে আর কোথায়ও নিয়ে যাবে না। তাই অবাক হওয়ার মতো করে বলল, বিশ্বাস করো ভাইয়া, আমি কোনো গাছে উঠিনি। সব ডাহা মিথ্যে। তুষার তৎক্ষণাৎ বোনের মাথায় টোকা মেরে বলল, একদম মিথ্যা বলবি না। আমি সব দেখেছি, তুই গাছে উঠে বাদরের মতো পা ঝুলিয়ে বসেছিলি। তিতলি ধরা পড়ে গিয়ে আর ঘুরিয়ে মিথ্যা বলার সাহস পেল না। তাই অসহায় মুখ করে বলল, আব্বুকে বলিও না প্লিজ ভাইয়া। আর কখনো গাছে উঠব না গি। তুষার বোনের কথা শুনে গম্ভীর মুখে হেসে ফেল। তার বোনটা কি অবুঝ। সে দেখেছে বলছে আর সেটা কি সুন্দর করে বিশ্বাস করে নিয়েছে। তুষার জানে কিভাবে বোনের মুখ থেকে সত্য কথা বের করতে হয়। তাই বলল, বলব না, যা। তিতলি খুশি হয়ে ভাইকে চিত্তপ্রফুল্লে বলল, আমার ভালো ভাইয়া। তুষার খোঁচা মেরে বলল, আমার ভালো বোন এবার হয়েছে? হুমুন একদম হয়েছে। কথা বলতে বলতে সদর দরজার সামনে এসে কলিংবেল বাজাল তুষার। তৌসিফ শেখ মোবাইল হাতে নেন তুষারকে কল দেওয়ার জন্য। তখনই কলিংবেলের আওয়াজ শুনে উঠে এসে দরজা খুলে দিয়ে ছেলেমেয়েকে দেখে বললেন, আমি আরও এখন কল দিতে যাচ্ছিলাম গু। তিতলি খুশি মনে বলল, এই তো চলে এসেছি আব্বু। বনভোজন কেমন কেটেছে আম্মু? কোনো সমস্যা হয়নি তো? অনেক ভালো লেগেছে আব্বু। তুমি গেলে কিন্তু আরও বেশি ভালো লাগত। তৌসিফ শেখ হেসে বললেন, এখন রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আম্মু। জিবি আব্বু। তিতলি চলে যেতেই তৌসিফ শেখ তুষারকে বললেন, তোর সাথে জরুরি কথা আছে। তুষার ভ্রু কুঁচকে চিন্তা করল, কি এমন জরুরি কথা? পরক্ষণেই সোফায় বসতে বসতে বলল, কি এমন জরুরি কথা আব্বু? তৌসিফ শেখ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আফজাল খান আজ আমার অফিসে গিয়ে তাদের ছেলের জন্য আমাদের তিতলির হাত চাইছে গু। তুষার চমকে উঠল সহসা। বসা থেকে নড়চড়ে অবাক হয়ে বলল, কি বলছো আব্বু? ফারাজ ভাইয়ের জন্য? ভাই কি জানে এসব? সেটা তো জানি না, কিন্তু খুব জোর করে বলে গেলেন বিষয়টা ভেবে দেখতে। তাই তোকে বললাম। ফরিদা বানু পান চিবাচ্ছেন। কিছুটা দূরে বসে এই কথা শুনে বললেন, পোলা ভালা হইলে দেইখা শুইনা দিয়ে দাও বাপ। মাইয়া মাইন সেরে যত তাড়াতাড়ি বিয়া দন যাইব ততই মঙ্গল। কিন্তু আম্মা, তিতলি তো এখনো ছোট। এ বয়সে বিয়ে দেওয়া কি ঠিক হইব? তোর বাপে আমারে 13 বছরে বিয়া করছে। তখন আমি তোর দাদার সব কাজ কাম কইরা তুদেরও সামলাইছি। তখনকার দিন আর এখনকার দিন এক না আম্মা। এখন যোগ বদলাইছে।
তাও ভাই বা খোঁজ খবর লই দেখ পোলা যদি ভালা হয় তাইলে তো হইল। তুষার কিছু ভেবে বলল, আব্বু আমি কি ফারাজ ভাইয়ের সাথে এ বিষয়ে কথা বলে দেখব? না এখন বলার দরকার নেই। আগে আমি ভেবে দেখি। এখন তুই যা। তুষার উঠে চলে যেতে যেতে কিচেনে উকি দিয়ে মায়ের উদ্দেশ্য বলল, আম্মু মাথা এক গ্লাস লেবুর পানি বানাও। আলেয়া শেখ কিচেনে চা বানাচ্ছিলেন। ছেলের কথা শুনে বলেন, তুই যা আমি আনতেছি। তুষারের রোদে সমস্যা আছে। বেশিক্ষণ রোদে থেকে আসলে মাথা ব্যথা ধরে। মায়ের কথায় রুমে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত প্রায় ৯টার কাছাকাছি। ফারাজ খান বনভোজনের বিভিন্ন দায়িত্ব বহন করে ভীষণ ক্লান্ত। বনভোজন থেকে আরও পূর্বে আসলেও কলেজে বিভিন্ন কাজ ছিলে বিধায় ৯টা বেজে গেছে। যুবক বাইক থামিয়ে সদর দরজা দিয়ে ঘরে ঢুকছেন সবে। আফজাল খান বসে বসে ছেলের আসার প্রহর গুনছিলেন। ছেলেকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে সোজা বললেন, তোর বিয়ে ঠিক করেছি। ফারাজের চলন্ত পা হুট করেই থেমে যায়। এমনিতেই অনেক টায়ার্ড ফিল করছে। আর এসেই কথা শুনতে হলে মন মেজাজ কি ভালো থাকে? তাও বাবাকে ভদ্রতায় বলল, বিয়ে ঠিক করেছ মানে কি ড্যাড? বিয়ে ঠিক করেছি মানে কথা বলে এসেছি। মেয়ে আমার তোর মার সবার পছন্দ হয়েছে। ফারাজ রেগে গিয়ে বলল, তোমাদের তো যাকে দেখো তাকেই পছন্দ হয়। কোনো মেয়েকে পছন্দ হয় না ওটা বলো? বিয়ে কি তোমাদের আমি করব না বলছিলাম? ফারিন বেগম ও যোগ দিলেন সাথে। রুমে শুয়েছিলেন। স্বামী ছেলের কথা শুনে বেরিয়ে আসলেন। এসেই বললেন, আমার জানামতে এবার যাকে পছন্দ করেছি তোরও পছন্দ হবে। মেয়েটা খুব মিষ্টি আমাদের অয়ন আছে না ওর বন্ধু গো। মায়ের কথা শেষ হওয়ার আগেই ফারাজ বলল, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নয় আম্মু। আমাকে প্রেসার দিও না প্লিজ। ফারাজ খানের ছোট ভাই ফরহাদ খান। বয়সে ফারাজের ৪ বছরের ছোট হয়েও আক্ত করা। ২৩ বছর আর ওদিকে ফারাজ খানের ২৭ বছর। শুধু বড় ভাইকে ভীষণ সম্মান করে বলে এখনও বউ বাড়িতে আনছে না। শুধুমাত্র ফারাজের বিয়ে করতে দেরি তার বউ আনতে দেরি হবে না। বউ থেকেও না থাকার মতো রাত পার করছে এর জ্বালা কতটা কষ্টদায়ক তা শুধু সে জানে। তার ভাই তো আর জানে না। তাই ভাইয়ের বিয়ের জন্য সেও এসে বলল, এবার কিন্তু তোমাকে বিয়ে করতেই হবে ভাইয়া। পরে তোমার আগে আমি বাবা হয়ে গেলে তুমি মানুষজনকে মুখ দেখাতে পারবে না গি। ফারাজ আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে যায়। ফরহাদ তাও ভয় না পেয়ে বলল, এবার বিয়ে না করলে আমি বড় হয়ে যাব, আর তুমি ছোট। ফারাজ নিজের রাগ শান্ত করতে চেয়ে বলল, তো হয়ে যা না বড়। তোর মন চাইলে তোর বুকে নিয়ে আয়। আমি কি নিষেধ করেছি? তুমি বিয়ে না করে থাকা মানেই নিষেধ করা, মুখে বলতে হয় না বুঝে নিতে হয়। আফজাল খান ফরহাদকে ইশরায় চুপ থাকতে বলে বললেন, আমি এত কিছু জানতে চাই না। তোকে বিয়ে করতেই হবে আর এটাই আমার শেষ কথা গিউ। ফারাজ খান রেগেমেগে শক্ত মেজাজে বলে থামল, তোমাদের যা খুশি তাই করো। আমাকে আর এসব বিষয়ে বিরক্ত করো না। বিয়ে করতে বলছ? করব। এবার খুশি? বলে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। আফজাল খান, ফারিন বেগম, ফরহাদ সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ফারিন বেগম আবার স্বামীর উদ্দেশ্য বললেন, কিন্তু ওনারা কি রাজি হবে? ছেলেটাকে তো অনেক কষ্টে রাজি করিয়েছি। কার সাথে বিয়ে সেটাও জানতে চাইল না। পরে যদি কোনো সমস্যা হয়? তুমি এসব নিয়ে চিন্তা করো না ফারিন। আমি তৌসিফ শেখকে বুঝাব। আর আমাদের ফারাজের তো কোনো দিক দিয়ে কম নেই। না করার মানেই হয় না। আপনি যা ভালো বুঝেন। ছেলেটা রাগের বশে হে বলেছে, কিন্তু আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। পরে মতো বদলাতে দেরি হবে না। আফজাল খান স্ত্রীর কথায় সায় জানালেন। ফারাজ রুমে এসে দরজা লাগিয়ে পরনের শার্ট খুলে ফেল। বিয়ে বিয়ে শব্দটা যেন বিদ্যুতের ন্যায় ঘুরপাক খাচ্ছে যুবকের মস্তিষ্ক জোরে। ফারাজ তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ১৫ মিনিট সময় নিয়ে গোসল করে বেরিয়ে এসে সোফায় বসল। মাথার ভেজা চুলগুলো কপালে লেপ্টে টপটপ পানি পড়ছে। সেদিকে কোনো খেয়াল নেই। চুলের পানিগুলো মুছতেও কেন জানি বিরক্ত লাগছে। ট্রাউজার, স্যান্ডোগেঞ্জি পরে কিছুক্ষণ কপালে হাত দিয়ে সোফাতেই শুয়ে থাকল। সহসা চোখের সামনে বেয়াদব এক মেয়ের মুখখানা ভেসে উঠল। আজকাল এই বেয়াদব মেয়েটা তাকে ভীষণ জ্বালায়। পিচ্চি একটা মেয়ে তার সাথে রাগ, জেদ দেখায় ভাবা যায়?
সে কিছু বুঝে না ভাবে মেয়েটার মতলব সে ঠিকই বুঝে কিন্তু পাত্তা দেয় না। তার সাথে কি এসব যায়? দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে তিতলি বাহিরে বেরিয়ে আস। খিদে পেয়েছে। পার্ক থেকে আসার পর গোসল করে ক্লান্ত শরীর নিয়ে 1 ঘণ্টা ঘুমিয়েছিল। ড্রয়িংরুমে আসতেই ফরিদা বানু নাতিনকে দেখে ডাকলেন। এইদিকে আয়। তিতলি দাদুর কথা শুনে এগিয়ে গিয়ে বলল, কিছু বলবা দাদু? কইতাম তো বহুত কথা। বলো দাদু। ফরিদা বানু নাতিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোর উপর মনে হইতাছে বিয়ার রম লাইকব ছেমরি। তিতলি অবুঝ ভঙ্গিতে না বুঝে বলল, কার বিয়ে দাদু? তোর ছাড়া আর কে? তিতলি ভাবল তার দাদু মজা করছে তাই বলল, ছেলে কেমন? ঘোষখোর নাকি মেয়েখোর? আরে ঘোষখোর মেয়েখোর থেইকা কি নাতিন বিয়া দুমুনে? সপ্তৎসী উজ্জ্বল মুখে বলল, তাহলে কেমন ছেলে থেকে দিবা দাদু? গম্ভীর রাগী থেকে? তাদের থেইকা ও দুমুনা। আমার নাতিন জামাইরে হইতো অইব আমার নাতিনের মতো যাতে মোর লাগে বসে 2 কান গল্প করে। তিতলি মনে মনে ভাবে তার গম্ভীর ফারাজ তো মোটেও তার মতো না। সে তো চটস্টে, চঞ্চল, বাচাল, এলোমেলো, উস্কো এবং বৈরাগী স্বভাবের। তাহলে কি আর ভাবতে পারছে না মেয়েটা আখিউগল পিটপিট করে কিছু বলতে নিচ্ছিল। তখনই আলেয়া শেখ তিতলির জন্য খাবার বেড়ে ডেকে বললেন, খেতে আয় তিতলি। তিতলি কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে বলল, আব্বু ভাইয়া কই আম্মু? বাজারে গেছে কার সাথে দেখা করতে। তিতলি জেদ ধরে বলল, তাহলে আমি আব্বু ভাইয়া আসলে তখন খাব। বেশি কথা না বলে চুপচাপ খা। তাদের আসতে দেরি হবে বলছে। তিতলি বাধ্য মেয়ের মতো চুপচাপ খেয়ে রুমে চলে গেল। মনটা ভীষণ খারাপ। মনে মনে চিকন সুরে গান গায়, বুঝে না সে বুঝে না, টুনাটুনিদের বাপ আমারে বুঝে না গি। সকালে ঘুম থেকে উঠেও তিতলি আরও 1 ঘণ্টা ধরে কোলবালিশ জড়িয়ে বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি খাচ্ছে। একটা সুন্দর স্বপ্ন দেখছে। এতটাই সুন্দর, রোমান্টিক যে চাইলেও এই স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারছে না। দেখছে সে ফারাজের গায়ের উপর 2 পা পেঁচিয়ে আরামে ঘুমাচ্ছে। ফারাজ বিরক্ত হয়ে বলল, এসব কেমন ঘুম? পা নামাও বলছি। তিতলি কোলবালিশ আরও জড়িয়ে ফিসফিসিয়ে বলে, নামাবো না। টুনাটুনিদের বাপের উপরই ঘুমাবো। হ্যাঁ, একটু একটু আদর করুন না। নিজের কথা যেন নিজেই শুনতে পেল মেয়েটা। চোখ বন্ধের মধ্যে লজ্জায় মেয়েটা লালনীল গোলাপি হয়ে উঠছে। ধরফর করে চোখ খুল। কোলবালিশ এখনো বুকে জড়ানো। ঘুম ঘুম চোখে সহসা বিড়বিড় করে বলে, আল্লাহ! ওই ভাল্লুকটা মনে হয় আমাকে পাবনা পাঠায় দিবে ছি বলে একটু লজ্জা পাওয়ার ভান করে দুহাত দিয়ে মুখ থেকে ফেল। সে কি লজ্জা! যদিও সে অনেক সময় ফারাজকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমায়, যার ফলস্বরূপ স্বপ্নেও ফারাজকে দেখে। কিন্তু আজ একটু বেশি বেশি দেখল না? পরক্ষণেই সপ্তদশীর মন খারাপ হয়। রাতে ঘুমানোর আগে নাক টানতে টানতে বালিশ ভিজিয়ে কেঁদেছে। পাষাণ লোকটার মন পাওয়ার জন্য এত চেষ্টা করল, তাও মন পাইল না। ইসস, যদি স্বপ্নটা সত্যি হতো কতই না ভালো হতো। আসলেই ভাল্লুকটা তাকে একটুও বুঝে না। সে চায় লোকটা তাকে একটু বুঝুক, আদর করে রোমান্টিক কথা বলুক। তিতলি ভাবনার মাঝেই দরজায় ধাক্কা দিয়ে আলেয়া শেখ গলা ছেড়ে ডাক দিলেন, এই তিতলি, এখনো ঘুম থেকে উঠিসনি? মায়ের ডাকে তিতলির ভাবনার রেশ কেটে গেল। তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দরজা খুলে দিয়ে বলল, উঠে গেছি আম্মু। আলেয়া শেখ কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বললেন, এত দেরি করে কেউ ঘুম থেকে উঠে? আরও একবার ডেকে গেছি। আমি শুনি নাই আম্মু। আলেয়া শেখ কিছু না বলে মেয়ের রুমে ঢুকে বিছানা গুছিয়ে দিলেন। মেয়েটা তার বিছানা গুছানো থেকে উল্টো আগাছোলা করার জন্যই ভীষণ পণ্ডিত। বিছানা গুছানো শেষে বললেন, নাস্তা করবি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আসতেছি আসতেছি। মা চলে যেতেই তিতলি দেওয়াল ঘড়ির দিকে তাকাল। আসলেই ঘড়ির কাঁটা 10টার কাছাকাছি। দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আজকে শুক্রবার। স্কুল, কলেজ, অফিস, আদালত, যত সরকারি প্রতিষ্ঠান আছে সব বন্ধ। তৌসিফ শেখ বাসায় আছেন। সোফায় বসে বসে বেশ দুশ্চিন্তায় ভুগছেন। রাতেও আফজাল খানের সাথে কথা বলে এসেছেন। সঠিক কথা জানাতে পারেননি। মন মানছে না ভদ্রলোকের। তার মেয়েটা এখনও তার চোখে বাচ্চা। একটু বেশি চঞ্চল, লাফালাফি করার স্বভাব। তিনি চান মেয়েটা আরেকটু বড় হোক, সবকিছু বুঝুক।
পড়ালেখা করুক, তারপর বিয়ে দিবেন। আলেয়া শেখ নিচে নেমে স্বামীকে একমনে কিছু ভাবতে দেখে বললেন, তিতলির বিয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? স্ত্রীর কথা শুনে তৌসিফ শেখ ভাবনা থেকে বেরিয়ে এসে বললেন, অনেক ভেবেছি আলেয়া। আমি আফজাল খানকে কি বলবো বুঝতে পারছি না। আফজাল খান শুধু ফোন করছেন। আলেয়া শেখ স্বামীকে বললেন, ওনাদের বাড়িতে আসতে বলেন, আমরা একসাথে নিজেদের মধ্যে কথা বলে দেখি। ওনাদের নাকি কোনো আপত্তি নেই। তিতলিকে আগে দেখেছে। ছেলেকে অনেক কষ্টে এবার বিয়ে করাতে রাজি করেছেন। এবার যদি রাজি করাতে পেরেও বিয়ে করাতে না পারেন তাহলে আর পারবেন কি না? আলেয়া শেখ স্বামীর কথা শেষ হওয়ার পূর্বেই সন্দেহের গলায় বললেন, আমার মনে হয় ছেলের মাঝে কোনো সমস্যা আছে। না হলে বিয়ে করতে চাইছে না কেন? আহ, চুপ করো তো। ফারাজ ছেলে দেখতে শুনতে ভালো, টিচার। ওর মাঝে কোনো সমস্যা নেই। আমি অনেক সময় কথা বলেছি তিতলিকে কলেজে দিতে গিয়ে। সব তো আপনি বলেন। যদি আমাদের তিতলির জন্য উপযুক্ত ছেলে হয় তাহলে হ্যাঁ বলে দেন। তৌসিফ শেখ সোজা বললেন, আমার মেয়েকে আমি বিয়ে দিলেও 2 বছর নিজের বাড়ি রাখব। এটা বললে রাজি হলে হবে, না হলে নেই। আগে মেয়ে আরেকটু বড় হোক, তারপর না হয় সে বাড়ি দিব। আলেয়া শেখ উঠে চলে যেতে যেতে বিড়বিড় করে বললেন, মেয়ের বিয়ের কথা শুনলেই দর্দ উথলায় পড়ে। নিজে যুবককালে আমারে না পাইলে পাগল হয়ে যাইত, এখন মেয়ের বেলায় সাধু সাজে। তৌসিফ শেখ আনমনে হেসে দিলেন। স্ত্রীকে অনেক ভালোবাসেন। যুবককালে আসলে তিনিও স্ত্রী ছাড়া কিছু বুঝতেন না। স্ত্রী আর মেয়ের মধ্যে তিনি অনেকটা মিল খুঁজে পান। চঞ্চল জেদি আর একটু রাগী, ভালোবাসত পাগলের মতো। তখন তিতলিও নেমে এলো। এসে চুপচাপ নাস্তা করতে চেয়ার টেনে বসে গেল। একটা ব্রেড আলগোছে নিয়ে সেটা কাঁটা চামচ দিয়ে ধীরে সুস্থে খাচ্ছে। সে ভেবেচিন্তে নিয়েছে নিজেকে ফারাজের মনের মতন করার টিপস শুরু করবে। ভীষণ ভদ্র, গম্ভীর, রাগী, ধীরসুস্থে কাজ করা, অনেক সুন্দর করে কথা বলার টিপস শিখতে হবে। সামনে থেকে কলেজে গেলে এসব টিপস শুরু করবে। তার এই পরিবর্তন দেখে নিশ্চয় ওই লোক তার প্রেমে পড়বে। সহসা তৌসিফ শেখ মেয়ের হাতে ছিলে যাওয়া দাগ দেখে চিন্তার সুরে বললেন, হাতে দাগ কিসের আম্মু? তিতলির খাওয়া থেমে গেল। মনে পড়ল গাছ থেকে দ্রুত নামার সময় কিভাবে যেন ছিলে গেছে। এটা বাবাকে বললে বাবা তাকে অনেক বকবে। তাই বলল, বিড়ালের নখ লেগেছে আব্বু। তৌসিফ শেখ মেয়ের কথা বিশ্বাস করলেন না। বিড়ালের নখের দাগ কিছুতেই এমন হয় না। তাও বললেন, বিড়ালের আছর লাগলে তো ইনজেকশন দিতে হবে আম্মু। তিতলি ভয়ে খাওয়া ছেড়ে উঠে দাঁড়াল। খাওয়া শেষ। ইনজেকশনকে সে ভীষণ ভয় পায়। বাবাকে তো বলছে বিড়ালের নখ লেগেছে, এখন কি বলবে? এবার কি মুরগির আছর লেগেছে বলবে? না, ওটাও বিশ্বাস করবে না। কারণ কোনো মুরগি নেই। এবার বেশ ভেবেচিন্তে বলল, ভুল বলছি, বিড়ালের না, খরগোশের নখ আব্বু। তৌসিফ শেখ আর কিছু বললেন না। মেয়ের মতিগতি বুঝা দেয়। তখনই আবার ফোন বেজে উঠল ওনার। স্ক্রিনে তাকিয়ে মেয়ের পানে একবার চাইলেন। তিতলি বাবাকে ফোন ধরতে না দেখে বলল, কে ফোন দিয়েছে আব্বু? ধরছ না কেন? ধরতেছি, তুমি রুমে যাও আম্মু। তিতলি বাবার কথায় মেনে নিয়ে রুমে চলে গেল। খান বাড়ির ভেতরের পরিস্থিতি গুমোট এবং গম্ভীর। আফজাল খান সোফায় বসে। পাশে অয়ন বসে আছে। অয়নকে কিছু বলবেন আফজাল খান। অনেকক্ষণ পর বললেন, তোর বন্ধু তুষারের বোনের জন্য আমাদের ফারাজের কথা বলছিলাম। অয়ন অনেক আগ্রহ নিয়ে চাচার কথা শোনার জন্য বসেছিল। এমন কথা শুনবে ওটা কিছুতেই কল্পনা করেনি। সহসা বুকের ভেতরে কেউ যেন আগুন লাগিয়ে দিল। কথা বলার ভাষা খুঁজে পেল না ছেলেটা। তাও মুখ অন্ধকার করে ছোট করে উত্তর দিল, ওহ, কি ওহো? তুই ও তাদের বলে রাজি করা? এতদিন তো ফারাজ ভাইয়ের বিয়ে কখন হবে বলে নাচ্ছালি। এখন ফারাজ বিয়ের জন্য রাজি হয়েছে গু। অয়ন ঠিকই ফারাজ ভাই বিয়ে করুক, সেটা খুব করে চাই। কিন্তু তিতলিকে করুক এমনটা তো চাই না। কেন এত খারাপ লাগছে? নিজের মনকে শান্ত করে বলল, তাহলে তো ভালো কথা চাচ্ছু। তিতলি খুব ভালো মেয়ে। আঙ্কেলের সাথে কথা বলছেন? ফারাজ খান কোথায়? ও যাওয়ার জন্য শার্টের হাতা কুনি পর্যন্ত ভাঁজ করতে করতে নিচে নামছিলেন। তিতলি নামটা শ্রাবণিন্দ্রিয় পৌঁছাতেই যুবকের মস্তিষ্কে জোরে বারবার প্রতিধ্বনিত হল যেন।
সহসা চোখের সামনে নিজের চেনাজানা বেয়াদব এক মেয়ের মুখ ভেসে উঠল। যুবক নিজের অনুভূতি নিয়ে বিরক্ত। অনুভূতিরা ও যেন আজ নিজের সাথে বেইমানি করে। ওই বেয়াদব মেয়ে তাকে এতটাই তীব্রভাবে নিজের দিকে টানছে যে অজান্তেই মেয়েটার কথা ভাবে। যেটা সে চাচ্ছে না। একদমই চাচ্ছে না। মেয়েটা তার কথা না শুনলে, ডাকলে না আসলে, তার দিকে চোখ তুলে না তাকালে তার ভীষণ রাগ হয়। তখন ইচ্ছে করে দুইটা চড় দিয়ে মনটা শান্ত করতে। মেয়েটা তাকে জ্বালায়। খুব জ্বালায়। তারও ইচ্ছে করে মেয়েটাকে অনেক জ্বালাতে, বকা দিতে, আরও অনেক কিছু। কিন্তু নিজের মন বাধা দেয়। অয়ন ফারাজকে আসতে দেখে মন খারাপের মাঝেও খুশি মনে বলল, ফারাজ ভাই, আপনি নাকি বিয়ে করবেন? অয়নের কথা শুনে ফারাজের ইচ্ছে হল অয়নকে ইচ্ছেমতে পিটাতে। শক্ত মেজাজে বলল, শুনেছিস যেহেতু, তাহলে আবার বলছিস কেন? তোর মন চাইলে তুইও করে পেল। অয়ন বলেছে ফারাজ ভাই আসলে সত্যি বিয়ে করবে কিনা তা জানতে, আর ফারাজ ভাই উল্টো তাকেও বিয়ে করতে বলছে। ফারাজ ভাই কি জানে পাত্রী তিতলি? নাকি জানে না? অয়ন ভাবুক হয়ে বলল, তিতলিকে নাকি আপনি পছন্দ করেছেন ফারাজ ভাই? কথাটা কি সত্যি? ফারাজ কয়েক মিনিট ভ্রুকুচকে তাকিয়ে বুঝার চেষ্টা করল কথাটা। সে কোনো তিতলিকে পছন্দ করেছে? আর কখন বলছে এসব? কোনোভাবেই কি ওই বেয়াদব মেয়েটার কথা বলছে? তবে সে যে হবেই হোক, তার বাবা মা যেহেতু সবাইকে হেসে হেসে বলে বেড়াচ্ছে সে পছন্দ করেছে, তাই যুবক কপাল কুঁচকে রেখে বলল, হুম। বলে যুবক আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। অয়ন অবাক হল বইকি। ফারাজ ভাই তো কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকানি নাই। আর সেখানে তিতলিকে পছন্দ করেছে? অয়নের বিশ্বাস হল না। তাও বিশ্বাস করতে হল। কারণ ফারাজ ভাই বলছে মানে সেটাই ঠিক। আফজাল খান বেশ ভালোই বুঝলেন ছেলে রাগের মাথায় বলেছে। কারণ মেয়েকে সেটাই তো ছেলেকে এখনও বলতে পারেননি। তবে আজ আসুক, খোলামেলা কথা বলবেন ছেলের সাথে। তার আগে ছেলের মেজাজ ভালো হোক। এখন ছেলে হ্যাঁ বলছে। কিন্তু হ্যাঁ তো হ্যাঁই। এই হ্যাঁকেই তাদের কাজে লাগাতে হবে। ফারিম বেগম ট্রেতে চা নাস্তা এনে সেন্টার টেবিলে রেখে অয়নকে বললেন, চা নাস্তা নে অয়ন। কখনো তো আসোছ না। অয়নের মনটা খারাপ। তাও জোর করে ঠোঁটের কোণে হাসি এনে বলল, আসলাম তো চাচিমনি। ফারিম বেগম তাও থামলেন না। দীর্ঘশ্বাস ফেলে মনমরা করে আবারও বললেন, তোর বন্ধু তুষারের বোন আছে না, ওকে ফারাজের জন্য চাইছি। আমাদের ফারাজের কি কম আছে কোনো দিক দিয়ে? তুই একটু তুষারকে বুঝিয়ে বলিস। যদি ভেবে দেখত। অয়ন ভাঙা গলায় আশ্বাস দিয়ে বলল, আমি বলবো চাচিমনি গি। এর মাঝেই সহসা আফজাল খানের ফোন বেজে উঠল। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।